বিকাশ এজেন্ট সোহেলের কাছে যে ফোনটি আসে সেই নম্বরটি হুবহু ছিল মোবাইল ব্যাংকিং বিকাশ কর্তৃপক্ষের। আসলে সেটা কর্তৃপক্ষের নয়, ছিল একটা প্রতারক চক্রের। বিকাশের যে নাম্বারটাতে আমার সাথে টাকা পয়সা লেনদেন করে, তো ওই নাম্বার থেকে আমাকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে আমাদের হেড অফিস থেকে আপনাকে ফোন দিবে। ফোন দিলে ওনারা কি বলে ওই ইনস্ট্রাকশন মতো শোনে। সুযোগ সুবিধা দেবার কথা বলে তার কাছ থেকে নিয়ে যায় প্রায় 40,000 টাকা। তারা আমাকে বলতেছে আপনার ওই B2B নাম্বারটা আপনার মোবাইল ইনস্টল করতে হবে, ওই কারণে B2B নাম্বারটা উঠান। তো পরে B2B নাম্বারটা উঠালাম, উঠানোর পরে আমাকে ওকে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমাকে বলতেছে 4টা 0 4টা 4 দেন। তো আমি 4টা 0 4টা 4 দিলাম। 4 দেওয়ার পরে ওকে চাপ দিতে বললো, দিলাম। তারপর আমাকে বলতেছে যে ভাই এখন কি আসছে? তো আমি বললাম যে এখন পিন নাম্বার আসছে। তো আমাকে বলতেছে যে আপনি এখন পিন নাম্বার দেন। টাকা চলে যাবার পর বিকাশের আসল কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেন তিনি, কিন্তু উল্টো তার বিরুদ্ধে অ্যাকশন নেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। তো ওরা আমাকে আরো আমার হেল্প করবে তো দূরের কথা, ওরা আমার সিমটাও বন্ধ করে রাখছে। মোবাইল ব্যাংকিং বিকাশ কর্তৃপক্ষের সামনে টিম 360 ডিগ্রি। এজেন্টের সিম আসলে বন্ধ করার অনেকগুলো কারণ থাকতে পারে। আইনগতভাবে ব্যবসা করলে সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের বাধা নেই, কিন্তু যদি আইন ভঙ্গ করে বা আইনের বাইরে কোনো কাজ করেন, যেটা বাংলাদেশ ব্যাংকের আইন এবং বিকাশ আইন না মেনে যদি চলে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের 0 টলারেন্স। পুরান ঢাকার ঠাটারি বাজার এলাকা। বিকাশ এজেন্ট মোহাম্মদ ফরিদেরও সংসার চলত এই ছোট্ট দোকানের উপর ভর করে। বেশ কিছুদিন আগে হঠাৎ করে তিনি দেখেন তার রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরটা অন্যের দখলে চলে গেছে। যখন আমার সিমটা রেজিস্ট্রেশন ফেল হয় তখনই কিন্তু সাথে সাথে তাদেরকে ফোন করছি। তারপরে এই সিমটা তারা স্থগিত করে আর আমি সিমটা রিপ্লেস করি। রিপ্লেস করার পরে আমি সিমটা যখন ব্যালেন্স দেখি তখনই দেখি যে 2 টাকা 70 পয়সা আছে, যেখানে আমার ব্যালেন্স হলো 2,92,850 টাকা। তারপর কর্তৃপক্ষের দরবারে বারবার গেলেও সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় তাকে। সাধারণত আপনি জানেন যে প্রতারকরা যে কাজ করে, যে প্রথমে সাথে সাথে টাকাটা কোনো না কোনো এজেন্ট পয়েন্ট বা কোথাও থেকে টাকাটা তুলে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট। শুধু ফরিদ আর সোহেল নয়, বিকাশ নিয়ে এমন অনেক অভিযোগ আসে টিম 360 ডিগ্রির কাছে। আসলে ব্যক্তিগত সতর্কতা আর মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষের আরো নজরদারি বাড়ানো ছাড়া এর থেকে মুক্তির পথ নেই। আপনাদের বলেছিলাম পুলিশের আইডি নাম্বার ব্যবহার করে থানা থেকে আসামি বের করে নিয়ে আসার ঘটনা। এবার দেখুন সেই ঘটনা আসলে কিভাবে ঘটেছিল। ঘটনাটি 2 বছর আগের। তখন রাজধানী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সিরাজুল ইসলাম আর পুলিশের আইডি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। প্রতারক চক্র টার্গেট নেয় এই থানা থেকে আসামি ছাড়িয়ে নেবার। সেজন্য আইজিপির মোবাইল নম্বরটা ব্যবহার করে ফোন করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তিনি এখন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি তখন শাহবাগের ওসি, দিন তারিখটা আমার ঠিক সঠিক মনে নেই। তো একটা ফোন নম্বর থেকে রাত্রে গভীর রাত্রে ফোন দিয়ে একটু মৃদু ভর্ৎসনা করলো, কিন্তু নাম্বারটা হলো আইজি স্যারের নম্বর। কিন্তু আমি আইজি স্যারের তো কণ্ঠ চিনি, কিন্তু আইজি স্যারের কণ্ঠ না। ঘটনার অনেক কিছুই মনে করতে পারছেন না এই পুলিশ কর্মকর্তা। আসামি ছেড়ে দেওয়ার কথা বলছিল, এইটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, দীর্ঘদিনের ঘটনা। এবার দেখুন এটা কিভাবে করা হয়েছিল। হ্যাকারদের ভাষায় যেটাকে কল স্পুফিং বলা হয়ে থাকে। এটা হ্যাকারের তৈরি একটা টুল। এখানে ফ্রম এবং টু লেখা দুটি ঘর আছে। ফ্রমে দেয়া হলো যে নম্বরটি টার্গেট ব্যক্তির মোবাইলে কল যাবে, টুর ঘরে দেয়া হলো টার্গেট ব্যক্তির মোবাইল নম্বর। এবার দেখুন টার্গেট ব্যক্তির মোবাইলে কিভাবে আমাদের 360 ডিগ্রি নম্বরটি ভেসে ওঠে। ঠিক একইভাবে ফ্রমের ঘরে আইজিপির নম্বর এবং টু এর ঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর বসিয়ে ফোন কল দেয়া হয়েছিল। পরিচিত লোকজন যদি টাকা চায় তখনও সতর্ক থাকা ভালো। সন্দেহ দূর করার জন্য তাকে আপনি আবার ফোন দেন এবং জেনে নেন যে উনি আপনার কাছে টাকা চাইছে কিনা। এক্ষেত্রে অবশ্যই ফোন বুকে সেভ থাকা নাম্বার দিয়ে তাকে ফোন করবেন। পরামর্শগুলো মেনে চললে হয়তো এ ধরনের প্রতারক চক্রগুলোর হাত থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব, কিন্তু
অপরাধের সূত্র বলছে অপরাধীরা দিন দিন তাদের কৌশল পরিবর্তন করে। তবে তাদের কিছু কৌশলের নমুনা আমাদের হাতে আছে। সেসব গোপন কৌশল নিয়ে ফিরব, তবে একটা বিরতির পর। আমরা আসলে দিনকে দিন প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি। পরিসংখ্যানও তাই বলছে। দেশে 5 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 1,70,00,000 মানুষ ফেসবুক ব্যবহার করে। আর এই ফেসবুকেই যে অপরাধী চক্র জাল বিছিয়ে বসে আছে, সেই খবর কি আপনি রাখেন? বাংলাদেশের তথ্য প্রযুক্তির পরিসংখ্যান বলছে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 1,70,00,000। এর মধ্যে 17% ব্যবহারকারীর বয়স হচ্ছে 13 থেকে 17 বছর। 42% ব্যবহারকারীর বয়স 18 থেকে 22 বছর। 2012 সালে এদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ছিল 23 লাখ। আর 2021 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 10 কোটিতে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হবার কারণে হ্যাকার কিংবা প্রতারক চক্রের নজর এখন সেদিকেই। ঘটনাটি 2012 সালের। এই তরুণী অন্যের পিসিতে বসে কিছুক্ষণের জন্য নিজের ফেসবুক আইডি ব্যবহার করেছিলেন। তখনও তিনি বুঝতে পারেননি যে ওই পিসিতে কি লগার নামে একটি সফটওয়্যার ইনস্টল করা ছিল। সেজন্য তার ফেসবুক আইডিটা অন্যের দখলে চলে যায়, যে আইডি আজও অ্যাক্টিভ। ঈদের ছুটিতে বাসায় যাই, যাওয়ার পর আমার ফোনে নোটিফিকেশন আসে যে আমার রবীন্দ্রনাথ বালা ইউনিয়ন পরিষদের একজন জনপ্রিয় চেয়ারম্যান। গোপালগঞ্জের সাতপার ইউনিয়ন পরিষদ কার্যালয়টা এভাবেই প্রাণবন্ত থাকে সব সময়। জনগণের জন্য কিছু করতে পারলেই নিজেকে ধন্য মনে করেন তিনি। তাই এলাকার উন্নয়নের জন্য জোর চেষ্টা থাকে তার। হঠাৎ একটা ফোন আসে তার কাছে। মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনিও একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন পরিষদে তাকে সবসময় এভাবেই ব্যস্ত থাকতে হয়। তার কাছেও একটা ফোন আসে। মোহাম্মদ সোহেল একজন বিকাশ এজেন্ট। রাজধানীর ব্যস্ততম এলাকা সায়দাবাদে ছোট্ট একটা দোকান নিয়ে বসেছেন তিনি। এভাবে টাকা লেনদেন করতে করতে দিন চলে যায় সোহেলের। এই সোহেলের কাছেও রহস্যময় একটা ফোন আসে। এই 3 চরিত্রের কাছে যে ফোনগুলো এসেছিল সেগুলো আসলেই খুবই রহস্যজনক। অবশ্য রহস্যের গন্ধটা কিছুটা টের পেয়ে যান প্রথম চরিত্র গোপালগঞ্জের ধনীন্দ্রনাথ বালা। যে কোনো সময় যে কোনো ভাবে। এবার দেখুন কিভাবে হ্যাক করা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। এই হ্যাকারকে দেখুন, তিনি একজন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীকে টার্গেট করলেন। প্রথমে তিনি ওই ব্যক্তির মোবাইল মেসেজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লিংক পাঠালেন। মেসেজ খোলার সাথে সাথে টার্গেট ব্যক্তিও ফাঁদে পা দিয়ে দিলেন। তার অ্যান্ড্রয়েড সেটটি হ্যাকারের দখলে চলে গেল। এবার দেখুন টার্গেট ব্যক্তির মোবাইলে থাকা সব ধরনের SMS, ডায়াল কল, রিসিভ কল, এমনকি মোবাইলের মেমোরিতে থাকা সমস্ত ফাইল হ্যাকার তার পিসিতে বসেই দেখতে পাচ্ছেন, যেটাকে কল স্পুফিং বলা হয়ে থাকে। এটা হ্যাকারের তৈরি একটা টুল। এখানে ফ্রম এবং টু লেখা দুটি ঘর আছে। ফ্রমে দেয়া হলো যে নম্বরটি টার্গেট ব্যক্তির মোবাইলে কল যাবে, টুর ঘরে দেয়া হলো টার্গেট ব্যক্তির মোবাইল নম্বর। এবার দেখুন টার্গেট ব্যক্তির মোবাইলে কিভাবে আমাদের 360 ডিগ্রি নম্বরটি ভেসে ওঠে। ঠিক একইভাবে ফ্রমের ঘরে আইজিপির নম্বর এবং টু এর ঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর বসিয়ে ফোন কল দেয়া হয়েছিল। পরিচিত লোকজন যদি টাকা চায় তখনও সতর্ক থাকা ভালো। সন্দেহ দূর করার জন্য তাকে আপনি আবার ফোন দেন এবং জেনে নেন যে উনি আপনার কাছে টাকা চাইছে কিনা। এক্ষেত্রে অবশ্যই ফোন বুকে সেভ থাকা নাম্বার দিয়ে তাকে ফোন করবেন। পরামর্শগুলো মেনে চললে হয়তো এ ধরনের প্রতারক চক্রগুলোর হাত থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব। কিন্তু অপরাধের সূত্র বলছে
অপরাধীরা দিন দিন তাদের কৌশল পরিবর্তন করে। তবে তাদের কিছু কৌশলের নমুনা আমাদের হাতে আছে। সেসব গোপন কৌশল নিয়ে ফিরবো, তবে একটা বিরতির পর। গিয়ে আমরা আসলে দিনকে দিন প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি। পরিসংখ্যানও তাই বলছে। দেশে 5 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 1,70,00,000 মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর এই ফেসবুকেই যে অপরাধী চক্র জাল বিছিয়ে বসে আছে, সেই খবর কি আপনি রাখেন?